হামা উপসর্গে ঝরল আরও 9 শিশুর প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় 1200। রোগীর চাপে শয্যা সংকট। টিকা নেয়ার পরও আক্রান্তে বাড়ছে উদ্বেগ, কমছে না সংক্রমণ। কোরবানির চামড়ার সঠিক দাম নিশ্চিত করবে সরকার। সংরক্ষণে বিনামূল্যে দেওয়া হবে 20 কোটি টাকার লবণ। পশুবাহী যানে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালুর ঘোষণা মন্ত্রীর। আমদানি কমাতে দেশীয় জ্বালানি সম্পদ আহরণ বাড়াতে চায় সরকার। বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন মন্ত্রীর। জেলার তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটই সচল রাখার চেষ্টা। গাইবান্ধার বালাসীঘাট নৌরুট ঘিরে নতুন পরিকল্পনা। 5 বছর অলস ফেলে রাখার পর টার্মিনালে সচল ব্রেজার বেজের কার্যক্রম। পুরনো রুট চালুর সম্ভাবনায় উৎফুল্ল স্থানীয়রা। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশের বাড়িতে আহাজারি। প্রিয়জন হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। মরদেহ দেশে পাঠাতে কার্যক্রম শুরু দূতাবাসে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হামা উপসর্গে ঝরল আরও 9 শিশুর প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় 1200। প্রতিদিনই জ্বর, শরীর ব্যথা আর লালচে র্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। হাসপাতালে মিলছে না প্রয়োজনীয় বেড। সন্তানদের নিয়ে উৎকণ্ঠা কমছে না অভিভাবকদের। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের সামনে স্বজনদের ভিড়। সবার কামনা ছোট্ট শিশুর সুস্থতা। কক্সবাজারে ভয়াবহ আকার নিয়েছে হাম। জেলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে মঙ্গলবার নতুন করে ভর্তি 70 শিশু, যা কখনো কখনো ছাড়িয়েছে 110 জনে। বেড সংকটে মেঝেতেও চলছে চিকিৎসা। অভিভাবকদের দাবি, অতিরিক্ত রোগীর চাপে মিলছে না যথাযথ সেবা। ওরা বলছে যে সুস্থ হয়ে যাবে, কিন্তু বাসায় গিয়ে দেখতেছি আবার সেম অবস্থা। এই জন্য 7 দিন পর আবার এখন নিয়ে এসেছি। নার্সদেরকে ডাকলে আমাদেরকে আরো কি বকা দেয়। ওরা ঠিকমতো আমাদের বাচ্চাদের সেবা যত্ন দিচ্ছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমিত সক্ষমতার মধ্যেও চলছে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি আইসোলেশন ওয়ার্ডটা সার্বিকভাবে পরিচালনা করার জন্য। যদিও এখানে 20 বেড, কিন্তু 87টি বাচ্চা যেহেতু ভর্তি আছে, আসলে কিছুটা হিমশিম আমাদের খেতে হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও বেড়েছে হামের উপসর্গ ও আক্রান্ত রোগীর সংখ্যা। আলাদা 3টি আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও এক বেডে 3 শিশুকে চিকিৎসা দেওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এই যে এক বেডে 2জন 3জন করে রাখতেছে। আমরা কোথায় থাকি, বাচ্চায় কোথায় থাকে? অসুস্থ বাচ্চা নিয়ে এভাবে কি চিকিৎসা হবে? আজ যে কিসের ওষুধ দিল ফ্রি, এখন তখন থেকে বাচ্চাটার অন্যরকম দেখা যাচ্ছে। একটা কথা কি টেনশনে আছি ভাই। এদিকে গাইবান্ধেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর ও শরীরে ব্যথা, শরীরে লালচে র্যাশ দেখা দিলে শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। জ্বর, খেতে পারে না, ওই যে চোখ ফুলিছে, তারপর গলা ব্যথা, জ্বর, গায়ে ব্যথা, লাল লাল রেশ বাড়েছে। গেল 1 মাসে হামের উপসর্গ নিয়ে গাইবান্ধা সদর হাসপাতালে 51 শিশু চিকিৎসা নিয়েছেন। তানজিনা তাসনিম, সময় সংবাদ। বৈরী আবহাওয়ার ধাক্কায় বিপাকে পড়া উপকূলের লবণ চাষীদের জন্য আশার বার্তা। স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আমদানি কমানো ও উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্য মূল্য নিশ্চিতের উদ্যোগ সরকারের। চাষীদের আশা, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ফিরবে স্বস্তি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মাঠ জুড়ে চলছে লবণ চাষ। মৌসুমের শেষ সময় হওয়ায় সংগ্রহে ব্যস্ত চাষিরা। মৌসুমের শুরু থেকেই লবণের দাম কম পাওয়ায় বিপাকে কক্সবাজারের চাষিরা। মাঠ পর্যায়ে প্রতিমন বিক্রি হচ্ছে 180 থেকে 250 টাকায়। এরই মধ্যে বৈরী আবহাওয়ায় 20 দিন উৎপাদন ব্যাহত হয়। চাষিদের দাবি, প্রতি কেজি লবণ উৎপাদনে খরচ 10 টাকা হলেও তারা পাচ্ছেন মাত্র 5 টাকা। এতে বাড়ছে লোকসান ও অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে সোমবার সচিবালয়ে দেশের লবণ শিল্প নিয়ে বৈঠক হয়। আলোচনা হয় ন্যায্য মূল্য নির্ধারণ, উৎপাদন বৃদ্ধি এবং আমদানির যৌক্তিকতা নিয়ে। উপকূলের লাখো মানুষের জীবিকা নির্ভর এই শিল্পে আশার আলো দেখাচ্ছে সরকারের নতুন উদ্যোগ। প্রতি বছরই লবণ মাঠ করে আমরা প্রতি বছরই লস খাচ্ছি এখানে। যদি আমাদের সরকার ন্যায্য মূল্য দাম দেয়, তাহলে আমরা মনে করি যে আমাদের একটু লস একটু কম হবে। সরকারের জিয়ান ঘোষণা দিয়ে ইয়ান ওরা খুশি। লবণ চাষিদেরকে বাঁচিয়ে রাখার জন্য, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য যে সিদ্ধান্তগুলো সরকার নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত, এটাকে সর্বোচ্চভাবে প্রাধান্য দিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পক্ষে আমরা স্থানীয় পর্যায় থেকে আমরা
পরামর্শ দিচ্ছি। উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে চাষিরা ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছে বেসিক। চাষিদের তো আসলে মূল চাওয়া হচ্ছে তারা যাতে ন্যায্য মূল্যটা পায়। ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারলে সেটা অবশ্যই চাষিরা উৎসাহিত হবে। চলতি মৌসুমে কক্সবাজারে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 27,15,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কোরবানির চামড়ার সঠিক দাম নিশ্চিত করবে সরকার। চামড়া সংরক্ষণে ব্যবসায়ীদের বিনামূল্যে দেওয়া হবে 20 কোটি টাকার লবণ। সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে চালু হচ্ছে হটলাইন। প্রতিবছর ঈদুল আজহায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণে দেখা দেয় লবণ সংকট। কখনো দাম বাড়ে, আবার কখনো সরবরাহ সংকট সৃষ্টি হয়। সেই পরিস্থিতি উত্তরণে এবার উদ্যোগ নিয়েছে সরকার এবং দুর্ঘটনা হ্রাসের জন্য। মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কুরবানির পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঈদকে কেন্দ্র করে যেন অসাধু চক্র লবণের বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। চামড়া সংরক্ষণে এবার বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী 20 কোটি টাকা অনুমোদন করেছেন বিনামূল্যে গ্রাম পর্যায়ে, উপজেলা, শহর সমস্ত পর্যায়ে যাতে লবণ সরবরাহ করা যায় চামড়া সংরক্ষণের জন্য, এবং সাথে সাথে তাদের যেটা মোটিভেশনাল ওয়ার্ক, যেটা প্রচারণা করবে, সেটার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। কুরবানির পশুর হাটে চাঁদাবাজি ও অতিরিক্ত ইজারা আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু করা হবে হটলাইন নম্বর। পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরে 7 দিন। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইনগুলো চালু থাকবে, সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুর হাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। এদিকে সীমান্ত পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশীয় সম্পদ অযত্নে ফেলে রেখে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলে পতিত শক্তি। বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরও জানান, সম্পদ আহরণ করে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বর্তমান সরকার। জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট একসঙ্গে উৎপাদনে রাখার চেষ্টা চলছে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তা কর্মচারীদের সুবিধা অসুবিধা জানতে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার সফরসঙ্গী ছিলেন নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবারের এই সভায় জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে স্থানীয় সম্পদ ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন মন্ত্রী। বলেন, দেশীয় সম্পদ অযত্নে ফেলে রেখে আমদানির ব্যবস্থা গড়ে তুলেছিল ফ্যাসিস্ট সরকার। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। জনগণের যে সম্পদ আছে সেই সম্পদটাকে আমরা আহরণ করতে চাই, এবং দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে কেন ইম্পোর্ট করব? তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট একসঙ্গে উৎপাদনে রাখার বিষয়ে সরকার চেষ্টা করছে বলেও জানান জ্বালানি মন্ত্রী। আমাদের আমলে আমরা চেষ্টা করছি 3টি একসাথে চালানোর জন্য। দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে মধ্যপাড়া পাথর খনি ঘুরে দেখেন মন্ত্রীরা। সময় সংবাদ, দিনাজপুর। গাইবান্ধার বালাসী ঘাট নৌ রুট ঘিরে নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। যমুনা ব্রহ্মপুত্রে এবার চলবে লঞ্চ, ফেরি ও স্টিমারের মতো বড় নৌযান। 150 কোটি টাকায় নির্মাণ করা ফেরিঘাট টার্মিনাল 5 বছর অলস ফেলে রাখার পর সেখানেই চলছে ড্রেজার বেজের প্রাথমিক কার্যক্রম। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে, ছবি তুলেছেন সোহেল রানা।
যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে যেতে বালাসী বাহাদুরাবাদ নৌরুট ছিল উত্তরের ৮ জেলার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। এমনকি ২০২১ সালের জুনে জামালপুরের বাহাদুরাবাদ ও গাইবান্ধার বালাসীঘাটে ফেরিঘাট টার্মিনালও নির্মাণ করে বিআইডব্লিউটিএ। ব্যয় হয় প্রায় ১৫০ কোটি টাকা। তবে ব্রহ্মপুত্রে নাব্য সংকটের কারণে ফেরি চালাতে না পারায় প্রায় ৫ বছর অলস পড়ে থাকে টার্মিনাল দুটি। অবশেষে গত ফেব্রুয়ারিতে বালাসী টার্মিনালে ড্রেজার বেজের কার্যক্রম শুরু করেছে বিআইডব্লিউটিএ। নৌকা চলার বানাচ্ছি না, নদী কাটতে হবে, প্রত্যেকটা জায়গায় নৌকা বাজে। শুধু বালাসী দেওয়ানগঞ্জ রুটটা কাটলেই কিন্তু অন্য অন্য চরের রুটগুলো ভালো হয়ে যাবে। ভবিষ্যতে পুরো নৌরুট পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংস্থাটির। এলাকার মানুষের সুবিধার্থে যেখানে প্রয়োজন হয় সেখানে আমরা ড্রেজিং করব। প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জলযান সহ লোকবলের ঘাটতি থাকার দাবি সংশ্লিষ্টদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময় আরো থাকছে। প্রতিশোধ ও আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রামের বায়েজিদে খুন করা হয় রাজুকে। জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শফিকুল ও নাহিদুলের গ্রামের বাড়ি সাতক্ষীরায় শোকের মাতম। লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। তারা জানান ২ মাস আগে একই এজেন্সির মাধ্যমে লেবাননে পাড়ি জমিয়েছিলেন ২ যুবক। পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ও নাহিদুল। এখন দেশে ফেরার অপেক্ষায় তাদের লাশ। সোমবার রাতে শফিকুল ইসলামের মৃত্যুর খবর পায় পরিবার। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নেমে আসে শোকের ছায়া। লাশ দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। এই পরিবারটি সচ্ছল থাকার জন্য এই বাচ্চাটাকে বিদেশে পাঠায়। ওরা যে 10 জন ছিল, সবার ফোন বন্ধ, সবার যোগাযোগ বন্ধ। রাস্তা দেবেন সরকারের মাধ্যমে, এই আমার কাছে অনুরোধ। একই জেলার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামের বাড়িতেও চলছে মাতম। কিছুতেই থামছে না বাবা মায়ের কান্না। ঋণের টাকায় ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার। সরকারের কাছে একটাই দাবি, আমার ভাইয়ের লাশটার জন্য আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাই। ব্যাংকের থেকে লোন নিয়ে ছেলেটা বিদেশ পাঠাইছিল। তার পরিবারে তো আর কেউ নাই যে ইনকাম করার মতন। লাশটি বাংলাদেশে আনার জন্য এবং যথাযথ সৎকার কার্যক্রম করার জন্য কিছু পদক্ষেপ রয়েছে। আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয় এবং আমাদের লেবাননের যে আমাদের বাংলাদেশে এমবেসি আছে সেখানে যোগাযোগ করছি বা চেষ্টা করছি। 2 মাস আগে একই এজেন্সির মাধ্যমে লেবাননে পাড়ি জমিয়েছিলেন শফিকুল এবং নাহিদুল। সোমবার দুপুরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন তারা। সময় সংবাদ, সাতক্ষীরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত 2 বাংলাদেশির পরিবারে চলছে শোকের মাতম। সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা। দুপুরে নিহতের পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ দলটির কেন্দ্রীয় নেতারা। ভারতেও কোনো বিচার আদালত বলে কোনো কিছু নাই। এজন্য আমরা সরকারকে আহ্বান জানাবো, সীমান্ত হত্যার উদ্যোগ নিন, বন্ধের উদ্যোগ নিন। অপরাধের জন্য হলো দেশের আইন, আদালত, কানুন রয়েছে, সেটা তো হবে। আর যদি আপনি কোনো অপরাধও করে থাকেন, ডিরেক্ট গিয়ে যদি আপনাকে কেউ খুন করা হয়, তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে কোনো আইন, বিচার আদালত এবং ভারতেও কোনো বিচার আদালত বলে কোনো কিছু নাই। এজন্য আমরা সরকারকে আহ্বান জানাবো, যদি অতি দ্রুত সীমান্ত হত্যার উদ্যোগ নিন, বন্ধের উদ্যোগ নিন। লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি দশায় গত 2 মাস ধরে নারকীয় নির্যাতনের যন্ত্রণা পোহাচ্ছেন বরিশালের আগৈলঝাড়ার এক যুবক। পাশবিক নিপীড়নের রোমহর্ষক ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরই মধ্যে 4 লাখ টাকা পাঠানো হলেও বাকি টাকার জন্য আসাদুলকে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। প্রশাসন বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অপূর্ব রিপোর্ট, ছবি তুলেছেন সুমান হাসান। 2 ভাই হামিম আর শামীম জানেন না কোথায় তাদের বাবা। কেনই বা আগের মতো আদর মাখা ডাক আসে না ফোনে। তারা জানে না কয়েক হাজার মাইল দূরে তপ্ত মরুভূমির কোনো অন্ধকার কুঠুরিতে নির্যাতনে ধুঁকছেন তার বাবা আসাদুল।
পরিবারের অভাব মেটাতে ভিজিট ভিসায় লিবিয়া গিয়েছিলেন বরিশালের আগুলঝাড়ার চাত্রিশিরা গ্রামের আসাদুল বখতিয়ার। দেশটির আঞ্জারা শহরে দর্জির কাজ করে যা আয় করতেন তাতে সুখের ছোঁয়া লেগেছিল সংসারে, কিন্তু গত রমজানের এক ভোরে মাফিয়ারা তাকে বাসা থেকে তুলে নিয়ে ব্যাপক নির্যাতন শুরু করে। এমনকি দেশে থাকা পরিবারকে ভিডিও কলে দেখায় সেই বিভৎসতা। দাবি করা হয় 30 লাখ টাকা। আমার বাবারে দেখায় যে দেখ তোর বলারে করে কি টাকা দিবি না দিবি না, এই টাকার জন্য একশন মারধর দেয়, অত্যাচার করে। কোনো টাকা পয়সা নাই, আমরা দিতে পারবো না। এরপরে একদম মারতে আসে, ধরতে আসে, ওই চাকু দিয়া কাটতে আসে, পাও ঝুলিয়ে মারতে আসে। এরই মধ্যে সুদে ধার করে 2 দফায় 4 লাখ টাকা পাঠিয়েছে পরিবার, কিন্তু দাবির পুরো টাকা দ্রুত না দিলে আসাদুলকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। 4 লাখ টাকা দিছি, আর বর্তমানে আমাকে হুমকি দিতে আছে আরো 3 লাখ টাকা দিতে না দিলে ওরা হাত কেটে ফেলাবে, হাত কেটে ফেলে আর মাইরে ফেলে মরগমিতে ফেলাই দেবে, আনালার বেচকে ফেলাবে। ঘটনাটি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেয়ায় আরো ক্ষিপ্ত মাফিয়ারা বাড়িয়ে দিয়েছে নির্যাতনের মাত্রা। যদিও প্রশাসন বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসক এবং তার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টাতে অবগত করব এবং তাকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 2022 সালে লিবিয়ায় যান আসাদুল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। হত্যার প্রতিশোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের বায়েজিদে রাজুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জড়িত 6 জনকে গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দায় স্বীকার করেছে তারা। সিসিটিভির ফুটেজে দেখা যায় গত 7 মে রাতে চট্টগ্রাম নগরীর রৌফাবাদ এলাকায় একদল অস্ত্রধারী ধাওয়া করছে রাজুকে। এক পর্যায়ে তাদের উপর্যুপরি গুলিতে ঘটনাস্থলে নিহত হয় রাজু। এই সময় এলোপাথারি গুলিবর্ষণে চোখে গুলি লেগে আহত হয় 4র্থ শ্রেণী পড়ুয়া রেশমি আক্তার। এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে লড়াই করছে শিশুটি। ঘটনার 1 সপ্তাহ পর মঙ্গলবার কক্সবাজার ও বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে অংশ নেয়া 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে হত্যা করা হয় রাজুকে। এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের দীর্ঘদিন বিশেষ করে মনে করেন গত 2 সপ্তাহ ধরে পরিকল্পনা হয়ে আসতেছিল। আর এই যে ভিকটিম সে 3 দিন আগে তার বোনের বাসায় বেড়াতে এসেছে এবং তাকে এখান থেকে এই আব্দুল করিম সাপোর্ট দিয়ে তথ্য প্রচার করে আব্দুল করিম শুটিং স্পটে উপস্থিত থেকে তার মৃত্যু নিশ্চিত করে। পুলিশের ধারণা রাউজানে সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার ও অবৈধ কর্মকাণ্ডের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন আলামত। পারস্পরিক যে কোন্দল তারই রেফারেন্স হিসেবে রাজু এখানে মার্ডার হয় এবং এই মার্ডারের অধিকাংশই মনে করেন এই শহর এবং কদলপুর রাউজানের একটা যোগসাযোগ রয়েছে। গত 26 এপ্রিল রাতে রাউজানে অস্ত্রধারীদের গুলিতে নিহত মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার হত্যাকাণ্ডের 7 নম্বর আসামি ছিলেন রাজু, জানিয়েছেন পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরো থাকছে। আবহাওয়া অনুকূলে থাকায় বড় মৌসুমের ফসল তুলতে ব্যস্ত কৃষক। হাওরের বেশিরভাগ জমির ধান কাটা শেষ, চলছে মাড়াই ও শুকানোর কাজ। ক্ষতি পোষাতে সরকারি প্রণোদনার দাবি। ফেনীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। সকালে ফেনী থেকে মোটরসাইকেলে আলম, নীরব ও আফজাল বাড়ি যাচ্ছিল। পথে হাফেজিয়া এলাকায় পৌঁছলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দি এক্সপ্রেস পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলম মারা যান। এ সময় তার ছেলে নীরব ও ভাগিনা আফজাল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যান নীরব। এদিকে চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় ইজি বাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। বড়ি আবহাওয়ার প্রভাব কেটে যাওয়ার বড় মৌসুমের ফসল তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। হাওরের অধিকাংশ জমির ধান কাটা শেষ, এখন চলছে মাড়াই ও শুকানোর কাজ। দুর্নীতিমুক্ত নির্ভুল তালিকা করে সরকারি প্রণোদনা দেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। টানা বৃষ্টির পর গত কয়েকদিন ধরে রোদের ঝিলিক হাওরে, তাই ধান কাটা মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। কিশোরগঞ্জের হাওরের 75 ভাগ ধান কাটা হয়ে গেছে, তবে উৎপাদন খরচ ওঠাতে জমির পাশে কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক। যারা 5 লাখ টাকা কিস্তি করছে এরা 2 লাখ টাকা ধান তুলতে পারবো। মৌলভীবাজারেও ধান শুকানোর কাজে ব্যস্ততা।
কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় হাওরের শতভাগ ধান কাটা শেষ হলেও এখনও বিভিন্ন এলাকার ৪৪% ধান কাটা হয়নি। সুনামগঞ্জেও একই চিত্র, তবে পানির নিচে তলিয়ে থাকায় ধানের গুণগত মান নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। ঋণ আনছি, ঋণ পরিশোধ করবার ক্ষমতা নাই। দুদিন ধরে ভালো রোদ পাচ্ছেন নেত্রকোনার কৃষকরা, সেই সুযোগে দ্রুত জমির ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন তারা। উত্তরের জেলা লালমনিরহাটেও পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা মারাই। এবার জেলায় ধানের ফলন ভালো হলেও দাম নিয়ে সন্তুষ্ট নন তারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নিরাপত্তা, সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইয়ার্ডে অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকালে বন্দর নিরাপত্তা দিবস উপলক্ষে মহড়ার আয়োজন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অংশ নেয় বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটিং ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পোর্ট ইউনিট। এই ধরনের মহড়ার মধ্য দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার অগ্নি দুর্ঘটনার ক্ষয়ক্ষতি রোধের কার্যক্রমকে গতিশীল করে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাওয়া উপসর্গে ঝরল আরও 9 শিশুর প্রাণ। হাসপাতালে ভর্তি 1200, রোগীর চাপে শয্যা সংকট। টিকা নেয়ার পরও আক্রান্তে বাড়ছে উদ্বেগ, কমছে না সংক্রমণও। কোরবানির চামড়ার সঠিক দাম নিশ্চিত করবে সরকার। সংরক্ষণে বিনামূল্যে দেওয়া হবে 20 কোটি টাকা লবণ। পশুবাহী যানে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালুর ঘোষণা মন্ত্রীর। এবং আমদানি কমাতে দেশীয় জ্বালানি সম্পদ আহরণ বাড়াতে চায় সরকার। বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন মন্ত্রীর। জেলার তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটই সচল রাখার চেষ্টা। এ ছিল বাংলা সময়। সন্ধ্যা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।